আর মাত্র কয়েক ঘন্টা পরেই তারেক রহমান দেশে আসতে যাচ্ছেন। নানা জল্পনা কল্পনা, ষড়যন্ত্র এবং সেই সাথে নিজের মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে আসছেন উনি দেশে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ, তার নেতা কর্মী, নেতা সবাই সমর্থকরা অপেক্ষা করছে তার জন্য। নিঃসন্দেহে বহু বছর পর তার এই দেশে ফেরাটা তার জন্য, তার ফ্যামিলির জন্য, সবার জন্য, দলের জন্য যেমন আশার আলো দেখাচ্ছে, একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে অপেক্ষা করছে। এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হওয়া, আসলে নির্বাচনের দিকে যাওয়া। সত্যিকার অর্থে যে ষড়যন্ত্রগুলো কাজ করছে বিগত দিনে আমরা দেখেছি যে নির্বাচনটা যাতে না হয় সেটার জন্য কিছু কিছু অংশ কাজ করছে। সেই ষড়যন্ত্রগুলোকে উনি কীভাবে নস্যাৎ করবেন, দেশি বিদেশি আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে কীভাবে কাজ করবেন এবং বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে উজ্জীবিত করবেন, বিভিন্ন ষড়যন্ত্র থেকে কিভাবে দূরে রাখবেন, এগুলো তার একটা বড় চ্যালেঞ্জ। এবং সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে তার নিরাপত্তার বিষয়টা। সেই নিরাপত্তার বিষয়টা কতটুকু থাকবে, তবে আমি মনে করি যে সৃষ্টিকর্তা বাংলাদেশের জন্য সহায় হবে। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশপন্থী যে দলটা নিজেকে সবথেকে বেশি দাবি করত, আওয়ামী লীগ, তারা নাই। বিএনপি কখনো বাংলাদেশ বিরোধী নিজেকে বলেনি, তবে বাংলাদেশ বিরোধীদের সাথে যেহেতু তাদের জোট ছিল, সেই জোট ভেঙেছে। সেহেতু আশঙ্কা থেকে যায় যে আওয়ামী লীগের মধ্যে যত পরিমাণ জামাত শিবিরকে দেখা গেছে, স্বাধীনতা বিরোধীদেরকে দেখা গেছে গোপনে আস্তানা গাড়তে, গুপ্ত অবস্থায় থাকতে, সেক্ষেত্রে বিএনপিতে অনেক একটা বড় সংখ্যক থেকে যাবার সম্ভাবনা আছে। এবং তার কিছু কিছু রিফ্লেকশন আমরা নির্বাচনের নমিনেশন দেওয়ার ক্ষেত্রে দেখতে পেয়েছি। বিশেষ করে ঢাকা দক্ষিণ অঞ্চলটাকে দুর্বল করবার একটা প্রয়াস দেখেছি, এবং সেখানে বিচিত্র নয় যে বিএনপির মধ্যে থেকেই কেউ কেউ এই কাজটা করছে। সেই চ্যালেঞ্জটাও তারেক রহমান সাহেবের আছে যে দলের ভিতর গুপ্ত অবস্থায় থাকা অন্য দলের কর্মীদেরকে কিভাবে উনি চিহ্নিত করবেন এবং কিভাবে উনি এই নির্বাচনে দলের জন্য একটা ভালো ফলাফল নিয়ে আসবেন। তবে বাংলাদেশের জনগণ গত কয়েকদিনে, বিশেষ করে হাদির মৃত্যুর পর যে সকল ঘটনা ঘটেছে এবং হাদির মৃত্যুর যে ইকুয়েশনটা, সেটা নিয়ে বাংলাদেশের জনগণ নতুন করে ভাবছে। সেটা নিঃসন্দেহে তারেক রহমানের জন্য একটা পজিটিভ দিক যে তাকে অনেক বেশি কথা বলে বোঝাতে হয়নি। বাংলাদেশের জনগণ নিজেরাই নিজে থেকে কিছু কিছু বিষয়কে বুঝতে পারছে। তো বিএনপি যদি এই বিষয়টাকে জনগণের সামনে তুলে ধরতে পারে যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে তাদের আসার কোনো বিকল্প নাই, বাংলাদেশের জনগণের তাদেরকেই ভোট দেওয়াটা প্রয়োজন, তাহলে বিএনপির জন্য এটা ভালো হবে। এবং সবসময় একটা কথা বলি, তারেক রহমান সাহেবকে আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া তার জনগণের কাছে হেঁটে হেঁটে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইতে হবে, তাহলে বিএনপির জেতা কেউ ঠেকাতে পারবে না। নিঃসন্দেহে তারেক রহমান বাংলাদেশে আসা মাত্রই ক্ষমতার ভারসাম্যটা পরিবর্তন হয়ে যাবে। আমার মনে হয় যে একটা পজিটিভ ভাইবও আসবে। তবে সবথেকে বড় কথা, ষড়যন্ত্রকারীরা তো আর বসে থাকবে না, তাদেরকে উনি কীভাবে মোকাবেলা করবেন। এবং এই ষড়যন্ত্রকারী আমি বলছি যে দলের মধ্যেও তার আছে, দলের বাইরে আছে, দেশে আছে, বিদেশে আছে, সবগুলোকেই তার মোকাবেলা করতে হবে। এইসব মোকাবেলা যদি উনি সাকসেসফুলি করতে পারেন, তাহলে বাংলাদেশকে উনি সাকসেসফুলি নেতৃত্ব দিতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। ওনার জন্য শুভকামনা থাকলো। উনি বহু বছর পর দেশে ফিরছেন, সেজন্য ওনাকে নিঃসন্দেহে আমার তরফ থেকে এক ধরনের ভালোবাসা জানালাম। আর ওনার যে এতদিন দেশের বাইরে থাকার, ওনার এবং ওনার পরিবারের যে কষ্টের জার্নি, নিঃসন্দেহে ওনারা এইখান থেকেও অনেক কিছু শিখেছেন। দেশ, অন্তত উনি যে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে ছিলেন, ইউকেতে ছিলেন, অন্তত সেই শিষ্টাচার, সেই দেশের সিস্টেমগুলো কী ধরনের ছিল, এগুলো নিঃসন্দেহ অনুভবের কাছ থেকে দেখেছেন। সেটা দ্বারা বাংলাদেশ লাভবান হবে বলেই আমি বিশ্বাস করি। সব খারাপের একটা ভালো দিক থাকে। তিনি নির্বাসনে এমন একটা দেশে ছিলেন, পৃথিবীর উন্নত দেশগুলোর একটা, নিশ্চয়ই সেখানে তিনি অনেক কিছু দেখেছেন, জেনেছেন, শিখেছেন। সেগুলোর রিফ্লেকশন তার বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে থাকবে। সো এইটুকুই হচ্ছে আজকের জন্য। তারেক রহমানের এই আশাটা ভালো হোক, যাত্রাটা সুন্দর হোক, তিনি সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং দলকে জিতিয়ে আনুক, এই শুভেচ্ছাই থাকলো, শুভকামনা রইল।